গুড ইভিনিং সবাইকে। আজ হলো 12 জুলাই রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো প্রাক্তন মন্ত্রীকে টিকিট না দেওয়ায় ক্ষুব্ধ অনুগামীরা, বিজেপি কর্মীদের বিক্ষোভে রণক্ষেত্র মধ্যপ্রদেশ, উপনির্বাচনের প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে মধ্যপ্রদেশে প্রকাশ্যে এলো বিজেপির অন্দরের অসন্তোষ। রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নরোত্তম মিশ্রকে প্রার্থী না করায় তার সমর্থকদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল দাতিয়া। 12 ঘন্টা জাতীয় সড়ক অবরোধের পাশাপাশি পুলিশের সঙ্গে সংঘর্ষ, ভাঙচুর এবং পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টির ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। আগামী 30 জুলাই দাতিয়া বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী নরোত্তম মিশ্র ফের দলীয় টিকিট প্রত্যাশা করেছিলেন। দীর্ঘদিন এই কেন্দ্রের প্রতিনিধিত্ব করলেও 2023 সালের বিধানসভা নির্বাচনে তিনি পরাজিত হন। পরে কংগ্রেস বিধায়ক রাজেন্দ্র কুমার ভারতীর একটি ব্যাংক জালিয়াতি মামলায় 3 বছরের কারাদণ্ড হয়, তার বিধায়ক পদ বাতিল হয়। সেই কারণেই এই পরিবর্তে যুবনেতা আশুষ তিওয়ারিকে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি। এই সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার হাজার হাজার সমর্থক রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। প্রায় 12 ঘন্টা ধরে 44 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখা হয়। বিক্ষোভ চলাকালীন দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগও উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পৌঁছলে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ বাধে। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথর ছোড়া হয়। পাল্টা পরিস্থিতি সামাল দিতে পুলিশও ব্যবস্থা নেয়। এই ঘটনায় কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। রাজনৈতিক মহলের একাংশের মতে রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সঙ্গে নরোত্তম মিশ্রের দূরত্বই টিকিট না পাওয়ার অন্যতম কারণ হতে পারে, যদিও দল এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। অপরদিকে ভিয়েতনামে ভারতীয় পর্যটকবাহী নৌকাডুবি, মৃত 15। ভিয়েতনামের ফু কুওক দ্বীপের কাছে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় অন্তত 15 জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। মৃতরা সকলেই ভারতীয় নাগরিক বলে জানিয়েছে ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস। দুর্ঘটনার পর নিখোঁজদের খুঁজে জোর কদমে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। ভারতীয়দের সহায়তায় হেনয় এবং হো চি মিন নগরে দূতাবাস ও কনসুলেটের পক্ষ থেকে বিশেষ কন্ট্রোল রুমও চালু করা হয়েছে। ভারতীয় দূতাবাস জানিয়েছে শনিবার সকালে ফু কুওক দ্বীপের কাছে পর্যটকবাহী নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে। তখন নৌকাটিতে মোট 32 জন ভারতীয় পর্যটক ছিলেন। ঘটনার খবর মিলতেই স্থানীয় প্রশাসন, উপকূলরক্ষী বাহিনী এবং আশেপাশে থাকা নৌকার চালকরা উদ্ধার কাজে নেমে পড়েন। প্রত্যক্ষদর্শীদের দাবি, নৌকাটি উল্টে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। তবে নৌকার ভিতরে বহু যাত্রী আটকে থাকায় উদ্ধার কাজে ব্যাপক সমস্যা তৈরি হয়। কয়েকজনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনও একাধিক যাত্রীর খোঁজ মেলেনি। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং হতাহতের সঠিক সংখ্যা জানার চেষ্টা চালানো হচ্ছে। স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি, দুর্ঘটনার সময় আন্থই উপকূল সংলগ্ন সমুদ্র অত্যন্ত উত্তাল ছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে প্রতিকূল আবহাওয়া ও উত্তাল ঢেউয়ের জেরেই নৌকাটি ডুবে যায়। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। দুর্ঘটনার পর ভারতীয় দূতাবাস জানায় বিপদে পড়া ভারতীয় নাগরিক ও তাদের পরিবারের সদস্যদের সহায়তার জন্য বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পেতে ভিয়েতনামে থাকা ভারতীয়রা দূতাবাসের নির্ধারিত হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন। অপরদিকে কাটলিজোড়া রামকৃষ্ণ সেবা সমিতির উদ্যোগে আগামী 19 জুলাই বিনামূল্যে এক চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবিরে নেপালের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞরা রোগীদের চক্ষু পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন। শিবিরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা সহ চোখের সানি অপারেশনের পরামর্শ, চশমার ও বিনামূল্যে ওষুধ দেওয়া হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে 19 জুলাই সকাল 8:30 থেকে শিবির শুরু হবে এবং চলবে সন্ধ্যা পর্যন্ত। কাটলিজোড়া আলেকজান্ডারপুর রামকৃষ্ণ সেবা সমিতি প্রাঙ্গণেই এই শিবির অনুষ্ঠিত হবে। শিবিরে এলাকার সকল চক্ষু রোগীদের উপস্থিত থেকে চিকিৎসা পরিষেবা নেওয়ার আহ্বান জানিয়েছে কাটলিজোড়া রামকৃষ্ণ সেবা সমিতি পরিচালন সমিতির কর্মকর্তারা। অপরদিকে ভারত বাংলাদেশ সম্পর্কের উন্নতির সূচক হিসাবে দীর্ঘ 2 বছর বন্ধ থাকার পর খুব শীঘ্রই দুদেশের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেসের পরিষেবা চালু হতে চলেছে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে। ঢাকায় ভারতের নতুন হাই কমিশনার দায়িত্ব গ্রহণের পর ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা করেছে ভারত। এই ভিসার জন্য বাংলাদেশের মধ্যে প্রভূত উৎসাহ দেখা যাচ্ছে। এরপরই ঢাকায় থাকা ভারতের হাই কমিশনের তরফে মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর অনুরোধ এসেছে ভারতের রেল মন্ত্রকের কাছে। এই পরিষেবা চালুর বিষয়ে ইতিমধ্যে দুদেশের মধ্যে কূটনৈতিক স্তরে এবং রেল মন্ত্রকের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
বাংলাদেশের রেলমন্ত্রী এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে। আবার ভারত বাংলাদেশের মধ্যে মৈত্রী এক্সপ্রেস পরিষেবা চালুর বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, পূর্বসূচি মেনে সপ্তাহে 5 দিন দুদেশের মধ্যে যাত্রীবাহী ওই ট্রেনটি পুনরায় চালুর বিষয়ে ভাবনা চিন্তা চলছে। তবে মৈত্রী এক্সপ্রেস চালু করতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের সীমান্ত ব্যবস্থাপনা, বিদেশ মন্ত্রক এবং কাস্টমসের অনুমতি প্রয়োজন। অপরদিকে শিলচর শহরের পার্শ্ববর্তী নতুন কাঞ্চনপুর এলাকায় রাস্তার জমি নিয়ে বিরোধের জেরে এক অসহায় বিধবাকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন দুষ্কৃতিকারীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় শিলচর ন্যাশনাল হাইওয়ে আউটপোস্টে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দারা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভুক্তভোগী রেখারানী দেবের পরিবারের সদস্যরা জানান, কয়েকদিন আগে এলাকার কয়েকজন ব্যক্তি তাদের গরুকে মারধর করছিল। বিষয়টি দেখে রেখারানী দেব বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে পরে তিনি নিজের বাড়িতে ফিরে যান। পরিবারের অভিযোগ, কিছুক্ষণ পর খবর পেয়ে তার ছেলে ও মেয়ে বাড়িতে এসে দেখেন অভিযুক্তরা আরও কয়েকজনকে নিয়ে জোরপূর্বক বাড়িতে প্রবেশ করেছে। তারা রাস্তার জন্য জমি ছেড়ে দেওয়ার হুমকি দেয় এবং রেখারানী দেবকে মারধর করে, এতে তিনি আহত হন। পরিবারের সদস্যদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দেন। খবর পেয়ে শিলচর ন্যাশনাল হাইওয়ে আউটপোস্টের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে রেখারানী দেবের পরিবারের পক্ষ থেকে মনোরঞ্জন সরকার, রীনা সরকার সহ একাধিক অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে পরিবারের দাবি, অভিযোগ দায়েরের পরও পুলিশ এখনও পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। উল্টে অভিযুক্তরা কয়েকদিন ধরে গুন্ডা বাহিনী দিয়ে পরিবারটিকে প্রাণনাশের হুমকি দিয়ে চলেছে বলেও অভিযোগ করেন তারা। সংবাদ মাধ্যমের মাধ্যমে ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অপরদিকে রাজধানীর বুকে বড়সড় নাশকতার শখ পাঞ্চাল করল দিল্লি পুলিশ। সুনির্দিষ্ট কিছু ব্যক্তিকে খুনের উদ্দেশ্যে দিল্লি ও তার সংলগ্ন এলাকায় ডেরা জমিয়েছিল কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণুই দলের 3 শার্প শুটার। কিন্তু তাদের সেই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগেই গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত 3 শুটারেরই পুরনো অপরাধের রেকর্ড রয়েছে। এর আগেও একাধিক গুলি চালানোর ঘটনায় এদের নাম জড়িয়েছিল এবং বেশ কিছুদিন ধরেই তারা গোয়েন্দাদের নজরে ছিল। তদন্তকারীরা জানতে পেরেছেন ধৃত শুটাররা মূলত বিদেশে বসে থাকা হ্যান্ডলার এবং একটি আন্তর্জাতিক অপরাধ চক্রের নেটওয়ার্কের মাধ্যমে নির্দেশ পাচ্ছিল কাকে কখন এবং কিভাবে আক্রমণ করতে হবে সেই সম্পর্কিত সমস্ত তথ্য ও নিখুঁত প্ল্যান আসছিল সীমান্ত পার থেকে। বর্তমানে গুজরাটের সবরমতী জেলে বন্দী রয়েছেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণুই। তবে জেলে বসেই সে তার আন্তর্জাতিক সিন্ডিকেট চালাচ্ছে বলে অভিযোগ। সম্প্রতি মার্কিন প্রসিকিউটররা লরেন্স বিষ্ণুই এবং তার ডানহাত সতীন্দর সিং ওরফে গোল্ডি ব্রানের বিরুদ্ধে ভারতের ঘোষিত খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরকে কানাডায় হত্যা নির্দেশ দেওয়ার অভিযোগ এনেছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের নেতৃত্বে চলা আন্তর্জাতিক ক্র্যাকডাউন অপারেশন হার্ট বলের অংশ হিসেবে এই চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসে। এই আন্তর্জাতিক অভিযানে উত্তর আমেরিকা ও ইউরোপ জুড়ে ইতিমধ্যেই 24 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্বজুড়ে এই সিন্ডিকেট খুন, তুলাবাজি, মাদক ও অস্ত্র পাচারের মতো একাধিক মারাত্মক অপরাধের সঙ্গে যুক্ত। বিষ্ণুই গ্যাংয়ের বিরুদ্ধে দেশ জুড়ে পুলিশ ও গোয়েন্দাদের কড়া পদক্ষেপ জারি রয়েছে। চলতি মাসের শুরুতেই হরিয়ানার জাজর জেলায় পুলিশ এনকাউন্টারে খতম হয় লরেন্স বিষ্ণুই ও হ্যারি বক্সার গ্যাংয়ের 2 বিপজ্জনক শুটার। হরিয়ানার হাসিতে এক জিম মালিককে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত ছিল তারা। দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং হরিয়ানা স্পেশাল টাস্ক ফোর্সের যৌথ অভিযানে নিহত হয় ওই 2 অপরাধী। হরিয়ানার এনকাউন্টারে রেশ কাটতে না কাটতেই এবার খুদ দিল্লিতে 3 শুটার ধরা পড়ায়। বিষ্ণুই গ্যাংয়ের জাল কতটা গভীরে ছড়িয়ে রয়েছে তা নিয়ে ফের কপালে বাজ পড়ছে তদন্তকারীদের। ধৃতদের হেফাজতে নিয়ে ম্যারাথন জেরা শুরু করেছে দিল্লি পুলিশ। এই চক্রের সাথে যুক্ত বাকি সহযোগীদের সন্ধান এবং তাদের আগামী পরিকল্পনা কী ছিল তা জানার চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা। অপরদিকে খনিজ সম্পদের সুশৃঙ্খল ব্যবস্থাপনা, অধিক স্বচ্ছতা নিশ্চিত করা এবং রাজ্যের রাজস্ব সুরক্ষিত করার লক্ষ্যে অসম মন্ত্রিসভা আসাম মাইনর মিনারেল কনসেশন রুলস 2013 সংশোধনীতে অনুমোদন দিয়েছে। এর ফলে অবৈধ খনিজ ব্যবসার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি
বর্ষাকালেও রাজ্যে খনিজ সরবরাহ যাতে ব্যাহত না হয় সেই দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে জানান, খনিজ সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, স্বচ্ছতা বৃদ্ধি এবং রাজস্ব সুরক্ষার স্বার্থে রাজ্য সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। ক্যাবিনেটের অনুমোদিত সংশোধনীর মাধ্যমে বহির্রাজ্য থেকে আসা গৌণ খনিজের উপর আরও স্বচ্ছ নজরদারি, অগ্রিম রয়্যালিটি ও জিএসটি পরিশোধ নিশ্চিতকরণ এবং অবৈধ খনিজ ব্যবসার বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, এই সংশোধনের ফলে বৈধ খনিজ ব্যবসা উৎসাহিত হবে, রাজ্যের রাজস্ব বৃদ্ধি পাবে এবং খনিজ সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত হবে। একই সঙ্গে সুশাসন প্রতিষ্ঠায়ও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সংশোধিত বিধি অনুযায়ী বহির্রাজ্য থেকে আসামের বালি ও পাথর বহনকারী প্রতিটি গাড়ির ক্ষেত্রে প্রতি ঘনমিটারে 150 টাকা হারে যাত্রা অনুমতি ফি ধার্য করা হয়েছে। এছাড়া রাজ্যে প্রবেশের আগে সংশ্লিষ্ট গৌণ খনিজের রয়্যালিটি ও জিএসটি পরিশোধ বাধ্যতামূলক করা হয়েছে। বর্ষাকালে খনিজের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে অনুমোদিত খনন লিজ এলাকার 10 কিলোমিটারের ব্যাসার্ধের মধ্যে স্টক ইয়ার্ড স্থাপনের অনুমতি দেওয়া হবে। পাশাপাশি রাজস্ব ফাঁকি ও বিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি স্বচ্ছতা বৃদ্ধি ও রাজস্ব আদায় আরও জোরদার করার লক্ষ্য নিয়েছে আসাম সরকার। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।